আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব জবাতে যা বললেন হাদির শ্রী। সরকার গঠন করবে কোন দল, যে বার্তা দিলেন আব্বাসী। জানাবো রয়টার্সের প্রতিবেদন। ক্ষমতার খুব কাছে তারেক রহমান। জানাবো রাজাপুরিয়া জামাত ইসলামীর কার্যালয়ে আগুন, তদন্ত দাবি। এবং সর্বশেষ জানাবো কত ভোট পড়ল, 2 ঘণ্টা পরপর জানাবে ইসি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব জবাবে যা বললেন হাদির শ্রী। শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পর্কে যমুনায় ডেকেছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। মূলত হাদির সন্তানকে দেখাশোনা করার যে সরকারি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেজন্যই তাকে ডাকা হয়েছিল। বিষয়টি শম্পা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, ড মোহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফেরনাসকে এবং আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন 12টায়। সেই আশা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাই বোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনও সরকারের মধ্যে, যারা হাসিনার দোসর। ওসমান হাদির বিষয়ে ড ইউনুসের প্রচেষ্টা সম্পর্কে শম্পা বলেন, যাই হোক, আসার উদ্দেশ্য জানা ছিল না। পরে বুঝতে পেরেছি ফেরনাসের দেখাশোনার জন্য ড মোহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন, না হলে আমার ফেরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত তিনি যাবেন, হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে চাকরির বিষয়ে হাদির স্ত্রী বলেন, আমার ভাই বোনগুলোর ওপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেব। আপনি ফেরনাসের জন্য যা করেছেন অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন, আন্তর্জাতিকভাবে এই হত্যা তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়েই আমি ওখান থেকে এসেছি। সরকার গঠন করবে কোন দল, যে বার্তা দিলেন আব্বাসী। তয়জাজ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার মধ্যে সরকার গঠন নিয়ে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেছেন ইসলামী চিন্তাবিদ ড এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে ড আব্বাসী লেখেন, অনুধাবনমূলক জ্ঞান বিশ্লেষণের মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি, ইনশাল্লাহ ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আগামী রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে সম্যক অবগত। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণের ঠিক 2 দিন আগে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে সরকার গঠন বিষয়ে নানা ধরনের মতামত ও পূর্বাভাস সামনে আসছে। ড এনায়েতুল্লাহ আব্বাসীর এ বক্তব্য সেই আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন। ক্ষমতার খুব কাছে তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশকে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান এখন বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণের একেবারে কাছাকাছি অবস্থানে পৌঁছেছেন। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অঙ্গনে তার এই প্রত্যাবর্তন দেশের সাম্প্রতিক ইতিহাসে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। 2008 সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার পর টানা 17 বছর বিদেশে অবস্থান করেন তারেক রহমান। গত ডিসেম্বরে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে দ্রুতই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সক্রিয় হন এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উঠে আসেন। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই সুযোগে তারেক রহমানের উত্থান ঘটেছে। এই পরিবর্তনকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক ধারায় এক অভাবনীয় ও গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখছেন। নির্বাচনী প্রচারে তারেক রহমান একটি আধুনিক গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন। তার মতে এতে করে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা সম্ভব হবে। অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে তারেক রহমান বেশ কিছু অগ্রাধিকার তুলে ধরেছেন। তিনি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর কথা বলেছেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর না থেকে খেলনা, চামড়াজাত পণ্যসহ নতুন শিল্পখাত গড়ে তুলে অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন তিনি।
আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে রয়টার্স জানায়, তারেক রহমান সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতে বিশ্বাসী হওয়ার কথা বলেছেন। কোনো একক দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক দলের সম্ভাব্য ক্ষমতায় আসা নয়, বরং বাংলাদেশে দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। একদিকে তিনি তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করেছেন, অন্যদিকে নিজেকে একজন নীতি নির্ধারক ও ভবিষ্যৎমুখী নেতা হিসেবে তরুণ ভোটারদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। মাঠ পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি এবং ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বা ফ্রন্ট রানার হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী কয়েকদিনের মধ্যে তারেক রহমানের দীর্ঘ নির্বাসন থেকে ক্ষমতার পথে যাত্রা চূড়ান্ত পরিণতি পায় কিনা। রাজাপুরে জামাতে ইসলামীর কার্যালয়ে আগুন, তদন্ত দাবি। ঝালকাঠি রাজাপুর উপজেলায় সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে অবস্থিত জামাতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে ভোররাতে আগুন লাগার অভিযোগ উঠেছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর সকালে উপজেলা জামাতের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন উপজেলা জামাতের আমির কবির হোসেন এবং ঝালকাঠি ১ আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ড ফয়জুল হক। তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনী হিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে। এছাড়া তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। রাজাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নজরদারি করছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। কত ভোট পড়ল 2 ঘণ্টা পরপর জানাবে ইসি। নির্বাচনের আর বাকি 2 দিন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ঠিক আগে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ চলাকালীন নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি 2 ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ করা হবে। এ তথ্য রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ইসি সচিবালয়ে পাঠানো হবে বলে জানানো হয়। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুর ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানা যায়। সেখানে বলা হয়, ভোট গ্রহণের দিন সকাল 10:30 থেকে শুরু হবে এই প্রক্রিয়া। এটি জারি থাকবে বেসরকারি ফলাফল পাওয়া পর্যন্ত। ভোট শেষ হওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত ভোট গণনার বিবরণী অনুযায়ী প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে প্রকাশ করা হবে। আইন শৃঙ্খলে পরিস্থিতি প্রতিবেদন ও প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নাম, পদবি, মুঠোফোন নাম্বার এবং দায়িত্বপ্রাপ্ত এলাকার তথ্য ও নির্ধারিত ইন্টারনাল অ্যাকাউন্ট বা টেলিফোন নাম্বার আলাদাভাবে জানানো হবে। ভোট গ্রহণ শুরু করার আগে রিটার্নিং কর্মকর্তাদের নির্ধারণ করে দিতে হবে কারা ফলাফল পাঠাবেন এবং কারা ভোট কেন্দ্রের পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বিষয়ে প্রতিবেদন পাঠাবেন। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ইন্টারনাল অ্যাকাউন্ট, মুঠোফোন, ইন্টারনেট সংযোগ সচল আছে কিনা অথবা ইন্টারনাল সাইট অথবা ইন্টারনেট বা ইন্টারনেটওয়ার্ক বা ইন্টারনাল অ্যাকাউন্ট ও ইমেল ঠিকভাবে কাজ করছে কিনা তা আগেভাগেই যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট শেষ হলে প্রাথমিক বেসরকারি ফলাফল ইসি সচিবালয়ের ইন্টারনাল সাইটে নির্ধারিত বার্তা প্রেরণ শীটের মাধ্যমে পাঠাতে হবে। সেখানে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। ইন্টারনাল সাইটে পাঠাতে সমস্যা হলে ইমেইলের মাধ্যমে ফলাফল পাঠানোর নির্দেশনা রয়েছে। বার্তা শীটে রিটার্নিং কর্মকর্তা অনিবার্য কারণে স্বাক্ষর করতে না পারলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তার স্বাক্ষরে আংশিক ফলাফল পাঠানো যাবে। তবে চূড়ান্ত ফলাফলের ক্ষেত্রে অবশ্যই রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে। আরএমএসে নির্ধারিত পদ্ধতিতে আপলোড করতে হবে। কর্মকর্তাদের নমুনা স্বাক্ষর আজ 10 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠাতে হবে। সেই পরিপত্রে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল ব্যবস্থাপনার জন্য ইসি সচিবালয়ের ইন্টারনাল সাইটে থাকা ইএমএস সফটওয়্যারের নির্ধারিত মডিউল ব্যবহার করতে হবে। ফলাফল এন্ট্রি ও পাঠানোর জন্য প্রয়োজনীয় জনবলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি নির্বাচন এলাকায় সহকারী রিটার্নিং কর্মকর্তার অধীন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের পাশাপাশি ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা উপজেলা থানা নির্বাচন অফিসে সরবরাহীকৃত গ্রামীণ ও টেলিটকের সিম সংবলিত মডেম ব্যবহার করবেন। এর বাইরে ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্রে লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রত্যেক সহকারী রিটার্নিং কর্মকর্তা তার জন্য নির্ধারিত কেন্দ্রের ফলাফল এন্ট্রি করার 2 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবেন, যাদের কাজের জন্য ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টার ও নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টারের ব্যবস্থা রাখতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর ভোট কেন্দ্রের ফলাফল এন্ট্রি করার সময় একই ভোট কেন্দ্রের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সঙ্গে এন্ট্রি নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।